তুই কবে বিয়ে করলি মামা? খবর নাই, দাঁত নাই, সোজা বউ নিয়ে ঘুরছিস। আরে ও আমার বউ না। ফিসফিস করে বলল অয়ন। সোহাগ অয়নের কাছে এসে বলল, চলছে নাকি মামা? আন্টিকে বলতে হবে নাকি সোজা আঙ্কেলকে? অয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে সোহাগকে নিচু স্বরে বললেন। আমার আন্টির মেয়ে। সোহাগের চোখ মুখে ফুর্তি দেখলাম। মামা, আন্টির মেয়েগুলাই কিন্তু মনে বেশি যেতে চায়, সাবধান থাকিস মামা। অয়ন মাথা চুলকে বললেন, ফোট এখান থেকে, আর একটা উল্টাপাল্টা কথাও না। আর তুই বিয়েতে যাবি না? আরে বস, না গেলে তোমার উরক্ষ মনে খবর বাকিরা পাবে কেমনে? গেলাম মামা। আমার সামনে এসে বলল, আসছি ভাবি। আমার ভাইটাকে দেখে রাখবেন। একটু রাগী হতে পারে, কিন্তু অনেক রোমান্টিক। আপনাকে অনেক। আর কিছু বলার আগেই তার মুখ চেপে সরিয়ে দেয় অয়ন। সোহাগ হাসতে হাসতে চলে গেল। যাওয়ার আগে অবশ্য অয়নকে আরো কিছু বলেছে যা আমি শুনিনি। অয়ন আমার কাছে এসে বললেন, চল। হাত ধরতেই ছাড়িয়ে নিলাম। উনি কাছে এসে আমার নিচু হওয়া মুখটা তুলে বললেন, সোহাগের কথা কিছু মনে করিস না, ও একটু এমনই। তাই বলে অচেনা একটা মেয়েকে এইভাবে বলবে? এসব কি ঠিক অয়ন? আমার কেমন লাগলো? আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, কিন্তু অয়ন মানে ভাইটুকু বাদ। গুড, আই লাইক ইট। একটু সরে দাঁড়িয়ে বললাম, কি? অয়নও সরে গেলেন। মুচকে হেসে বললেন, সামনে যাই। কিছু না বলে চুপচাপ ওনার পাশে হাঁটছি আমি। উনি একটু কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলেন। এমন করছিস কেন? আমার ফ্রেন্ড একটু মজা করেছে, তাই বলে এমন গাল ফুলিয়ে রাখবি? মজা আমিও করতে জানি। তুই তো শুধু গাল ফুলিয়ে ন্যাকামি করতে জানিস, ভ্যা ভ্যা করে কাঁদতে জানিস। কপাল কুঁচকে তাকাতেই উনি আমার নাক টেনে বললেন, একটু পর যখন সোহাগের সাথে দেখা হবে তখন ইচ্ছা মতো মজা করিস, প্রয়োজনে ওটাকে ধরে কিল দিস, আমার কোনো অসুবিধা নাই। ঠিক তো? পাক্কা। বেচারা অয়ন যে নিজের কথায় নিজেই ফাঁসতে যাচ্ছে তা এখনো টের পেয়ে উঠতে পারেনি। যখন টের পাবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে। ঘন্টাখানেক পর কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সবাই। অয়ন চুপচাপই আছেন। কয়েকবার আমার দিকে তাকালেও আমি ওনাকে না দেখার ভান করে আছি। গেটের কাছে বড় বড় করে লেখা মানাফ অ্যান্ড অথয় ওয়েডিং। নাম দুটো দেখে মুচকি হেসে ভেতরে চলে গেলাম। অথয় আপুকে দেখতে কোন এক বারবি ডলের মতোই লাগছে। স্টেজে আপুকে বসিয়ে নানা ভংচং করে ছবি তুলছে সবাই, সাথে তার ফ্রেন্ডরাও পোজ দিতে ব্যস্ত। আমি চেয়ার টেনে বসলাম। চোখ দুটো আম্মুকে খুঁজছে। কোথায় গল্পে মজেছে কে জানে। পাশের চেয়ার টেনে অয়ন বসলেন। আমি ওনার দিকে রাগী চোখে তাকালে উনি হেসে বললেন, অগ্নিদৃষ্টিতে ভস্ম হয়ে যাব। মুখ ভেঙচিয়ে বললাম, তবে এখানে না বসে অন্য কুয়ায় পড়ে যান না। অয়ন ভাই আশেপাশে কিছু খুঁজে বললেন। এখানে কুয়াটা কোথায় পাবো? আমার কোনো জবাব না পেয়ে বললেন, তখন কি বলছিলি? কিছু না। আবার রাগ করলি কেন? প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, আজকের পর কি আমাদের আর দেখা হবে না? 5 বছর আগে একবার আমাদের দেখা হয়েছিল, যদিও তখন এত ভাব হয়নি। তারপর আবারও 5 বছর ঘুণাক্ষরেও আমাদের দেখা বা কথা হয়নি। আজকের পরও কি আর হবে না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না হওয়াটাই হয়তো ভালো, হলেই বিপদ। চশমাটা ঠেলে বললাম, কেন? দেখা হলে কি হবে? হয়তো অনেক কিছু। এমন হেলাফেলা উত্তরে বিরক্ত হলাম। কিছু বলতে যাওয়ার আগেই আম্মু আসলো। আম্মুকে দেখে অয়ন বললেন, আন্টি, আপনার মেয়ে তো এখন পুরো ফিট, বউ ভাতের অনুষ্ঠান শেষ করেই না হয় যান। আম্মু হেসে ওনার মাথায় হাত বুলিয়ে বলল, না অয়ন, বাসায় ওর আপু একা, আর এমনিতেও কয়েকদিন থেকে ফেলেছি। তুমি ঢাকায় গেলে বরং আমাদের বাসায় যেও, ঠিকানা দিয়ে যাব। অয়ন হাসলেন। ইত্তেজার ডাক শুনে একবার সেই দিকে তাকিয়ে তারপর আম্মুকে বললেন, আসছি আন্টি। উনি চলে যেতেই আম্মু আমার পাশে বসে বলল, চুল এমন বিনুনি পাকিয়ে রাখছো কেন? সব মেয়েরা সুন্দর হয়ে চলাফেরা করছে, তোমার এমন আওলানো অবস্থা কেন? আমার চোখে পাকানি ভালোই বুঝলাম আমি। একটা ঢোক গিলে বললাম, 5 মিনিটেই আসছি। তাড়াহুড়ো করে এসে ওয়াশরুমে ঢুকলাম। পেছন থেকে ফিরে তাকালাম না। আম্মুর ওই রাগী চোখ জোড়া দেখার সাহস আর দ্বিতীয়বার হয়নি। অসুস্থতার জন্য আজকের সাজটা বেশি কিছু দেইনি। মায়েরা বেশি সাজলেও বকে, আবার না সাজলেও বকে। চুল ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগালাম। মেকআপটা ঠিকঠাক করে বেশ ভাব নিয়ে বের হয়ে এসে আম্মুকে বললাম, নাও পারফেক্ট। আম্মু গম্ভীর সুরে বলল, আমি স্টেজের দিকে গেলাম। ছবি তোলার প্রতিযোগিতা এখনো থামেনি। আমাকে হাত টেনে স্টেজে উঠালো সুমি আপু। সব মিলে দল বেঁধে ছবি তুললো।
আমার সাথে অথই আপুর ছবি তুললো, দুইজন তিনজন চারজন করে ছবি তুললো, কিন্তু কেউ আমার সিঙ্গেল ছবি তুলে দিল না। ছবি তোলার পর্ব শেষে ইতাজার হাতে মাইক্রোফোন ধরিয়ে দিল সবাই। আবারও গান শুরু হবে বলেই বুঝলাম আমি এখনো অথই আপুর পাশেই বসে আছি। বাকিরা সবাই স্টেজের এক পাশে গান বাজনার প্রস্তুতি নিচ্ছে। অথই আপু মাথা একটু নিচু রেখেই বলে, কিরে টুনু, আমার ভাই দেখি তোর থেকে চোখে সরাচ্ছে না? তাবিজ টাবিজ করলি নাকি? আমি চমকে উঠে চোখ বড় বড় করে আশেপাশে তাকালাম। স্টেজ থেকে একটু দূরে অয়ন দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি আমাদের দিকে। আমি দাঁত কেলিয়ে নিচু স্বরে বললাম, উনি তোমাকে দেখছে, বোনকে তো আর রোজ রোজ দেখতে পারবে না। অথই আপু মুচকি হেসে বলল, ও ঢাকায় থাকে আর আমি বাসায়, তাই আমাদের রোজ রোজ এমনিতেও দেখা হয় না। ঢাকায় যখন বিয়ে হচ্ছে তাতে তো আরো বেশি দেখা হওয়ার কথা। তোমাকে সুন্দর লাগছে তাই দেখছে। শিওর? হ্যাঁ। আমার দিকে তাকিয়ে আপু বলল, ভাইয়াকে ডাক দে, দেখি ও বলুক ও কি দেখছে। ওকে। হাত দিয়ে এইদিকে আসতে ইশারা করলেও অয়নের তেমন হেলদোল দেখলাম না, ওনাকে অন্যমনস্ক লাগছে। আপু বলে, ভাইয়া কি অন্যমনস্ক হয়ে আমাকে দেখছে? ভেঙচি কেটে বললাম, উনি আকাশ বাতাস দেখছে কিন্তু আমাকে দেখছে না। আর না হলে উনি চোখ খুলে ঘুমাচ্ছে মাছের মতো, তাও আমায় দেখছে না। আপুকে মুখ টিপে হাসতেই দেখছি। ইতাজার গানের সুর শুনে সেই দিকে তাকালাম। আমাদের দিকে তাকিয়ে গান গাইছিল, আমরা তাকাতেই সামনের দিকে চোখ ফিরিয়ে নিল। একটা ছিল সোনার কন্যা, মেঘ পরন কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। গান শেষে সবার সাথে আমিও হাততালি দিলাম। ইতাজা দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তা আমার চোখ এড়ায়নি। স্টেজ থেকে নেমে অয়নের কাছে যাব তার আগে আমার হাতে পড়লো এক থাবা। না, বাঘ সিংহের থাবা না, এটা বিড়ালের থাবা। মানে সুমিয়াপুর হাত টেনে ধরলো আমার। একটা গান। নো। সোজা উত্তর দিকে চলে যেতে চাইলেও যেতে পারলাম না। ওরা যেন বোর না হয় তাই গান গাইতে হবে আমার। এই বরের এত লেট কেন হচ্ছে? সেও কি বেনারসি পড়ছে নাকি? বাধ্য হয়ে মাইক্রোফোন হাতে নিলাম। সুমি আপুকে কানে কানে বললাম, একটা বেশি না কিন্তু। ওকে। কয়েক সেকেন্ড ভেবে গান শুরু করলাম। গান শেষ হতে না হতেই দ্রুত স্টেজ ছেড়ে গেলাম। অয়নের পাশে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে যেন একদল ছন্নছাড়া বাদর এসে জুটলো। ও সরি, এরা হচ্ছে অয়নের বন্ধুর দল। চারজন অয়নকে ধরে বলল, কেচ্ছা কত দূর? অয়ন চোখ পাকিয়ে ওদের যেতে ইশারা করলেও ওরা যায় না, বরং একজন আমায় বলে, ভাবি, অয়ন খুব ভালোবাসে নাকি? আমি ভ্রু নাচিয়ে বললাম, ভাবি কেন? আমাদের অয়ন না আপনার জান? বেশ সুর করে কথাটা বলল। অয়ন ধমক দিয়ে বললেন, এই থামবি তোরা, তুই ওইদিকে যা। আমি গেলাম না। অয়নের চুলগুলো সরিয়ে বললাম, অয়ন না আপনাদের মামা, সেই হিসেবে আমি আপনাদের মামি। হবু মামি। বাদরগুলোর চোখে খুশির ঝিলিক দেখলাম। অয়ন কপাল কুচকে সরু চোখ করে তাকিয়ে আছে। ওনার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন। চলে আসার সময় পেছন ফিরে বলি, বাই দ্য ওয়ে, অয়ন কিন্তু খুব ভালোবাসে। অয়ন চোখ বড় বড় করে ফেলেছে। আমি হেসে হেসে চলে আসলাম। বন্ধুদের সাথে যে অয়নের কথা কাটাকাটি শুরু হয়েছে তা বেশ ভালোই বুঝলাম। যাকগে, তাতে আমার কি। শান্তভাবে হেঁটে এসে স্টেজের কাছাকাছি একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর অয়ন এসে পাশের চেয়ারে বসে বললেন, তা আবার হবু বউ, বিয়ে কবে করছি আমরা? আমি ভ্রু উঁচিয়ে তাকাতেই উনি একটা হাসি দিয়ে বললেন, না মানে পরিবার পরিকল্পনা করারও তো ব্যাপার স্যাপার আছে। আমি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম, প্লিজ অয়ন ভাই, আমি শুধুই মজা করেছি। অয়ন যখন একবার বলেছিস তখন অয়নই বল না। আনোয়ার আঙ্কেলের ডাকে আর কিছু না বলে উঠে চলে যান উনি। আমি একটু থ মেরে বসে আছি। উনি যে আমাকে ভালোবাসতে শুরু করেছেন তা ভালোই বুঝতে পারছি, কিন্তু এর পরিণতি কি হবে? আদৌ কি পরিণতি হবে, নাকি গোধূলির আলোর মতো হারিয়ে যাবে আকাশের অসীমতায়? বর আসলে গেট আটকে 20,000 টাকা দাবি করলো সবাই। সেখান থেকে কথা কাটাকাটি নয়, এক প্রকার ঝগড়া চলছে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। অয়নকে খুঁজতে খুঁজতে ডাইনিং এ চলে এলাম। রান্নার লোকদের সাথে কথা বলছে অয়ন। মনে হলো বেশ রেগে আছেন উনি। কিছু ঘটেছে কিনা জানতে ওনার কাছে গেলাম। যতদূর বুঝলাম এটা রাগ না, এটা কাজে তাড়া দেওয়ার একটা উপায় মাত্র। কিরে তনুশ্রী, খাবারের গন্ধে এখানেও চলে এলি? ওনার কথায় বিরক্ত হয়ে চোখ কুচকে বললাম, মোটেও খানার গন্ধে আসেনি। আপনি রেগে আছেন কেন সেটা জানতে এলাম।
অয়ন উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বাইরে নিয়ে এলেন, তারপর বললেন, রেখে নেই তো আপনি এখানে কি করছেন আমার প্রেয়সী? তাচ্ছিল্য করে কথাটা বললেও প্রেয়সী ডাকটা ওনার মুখে বেশ লাগলো। তো বরের গেট আটকে দাঁড়িয়ে থাকবি না? আমি হেসে বললাম, না আমি ভিড় পছন্দ করি না, তো তা তো জানেনি। অয়ন হেসে মাথা নেড়ে বললেন, আচ্ছা তাহলে থাক, আমার কাজ আছে। অয়ন চলে যেতে নিলে তার হাত টেনে ধরলাম। অয়ন আমার দিকে তাকালে আমি একটু ইতস্তত ভাবে বললাম, একটু কথা ছিল। আমি এখন ব্যস্ত তনুশ্রী, পরে কথা বলবো। অয়ন চলে গেল। কিছু তো হয়েছে অয়নের, না আমার হয়েছে। আজ চলে যাব এটা ভাবলেই কষ্ট হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি আমি। বোঝানোর মতো নয় আমার অবস্থাটা। খুব নিরিবিলিতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। বিদায়টাও আর 10টা বাঙালি মেয়ের বিয়ের মতোই হলো। আমরাও কিছুক্ষণের মধ্যেই চলে যাব। শুধু আমরা না, অনেক আত্মীয়ই আজ চলে যাবে। অয়ন সকলের সাথে কথাবার্তা বলছে, তাদের বিদায় জানাচ্ছে। বুঝলাম খুব একটা গুরুত্ব আমার দিকে নেই। সিএনজি ডেকে আনা হলো। আম্মু অয়নকে বিদায় দিয়ে এসে সিএনজিতে উঠে বসলো। আমি কথা বলতে চাইলেও অয়ন তেমন একটা কথা বলেনি। হঠাৎ এইভাবে এড়িয়ে কেন যাচ্ছে আমায়? আসার পথে কথায় কথায় বুঝলাম অয়নের কাছে আমাদের বাসার ঠিকানা দিয়ে এসেছে আমার আম্মাজান। অয়ন কি আসবে বাসায়, নাকি বছরের পর বছর পেরিয়ে গেলেও তার আর দেখা পাবো না? কলেজ শেষে বের হয়ে রাস্তার এক পাশ ঘেঁষে ধীরে ধীরে হাঁটছি। কয়েকদিন পর এইচএসসি এক্সাম, সেটা ভুলে গিয়ে অয়নের চিন্তায় মজে গেছি আমি। 1 মাস হয়ে গেল অথয়াপুর বিয়ের, আর অয়নকে দেখারও। সুনত নাকি ভালোবাসার জানান দেয়। আমার ব্যাপারটাও কিছুটা এমনই হলো। অয়নের শূন্যতা প্রতিনিয়ত জানান দিচ্ছে তার জন্য আমার ভালোবাসার প্রাসাদটা কতটা বড়। আমি তো ভুল করেছি অয়নের ফোন নাম্বারটা না এনে। ফেসবুক ঘেটেও তার আইডির হদিস পাইনি। আরো বড় ভুল করেছি তাকে ভালোবেসে। হাবিজাবি চিন্তার মাঝেই মানহায় এসে হাজির হলো। পিঠে একটা চাপড় দিয়ে বলল, কিরে, কলেজ খোলার পর থেকে দেখছি তুই কেমন যেন অগোছালো, কি হয়েছে রে? বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও অয়নের কথা পুরোটা মানহাকে বলা হয়ে ওঠেনি। সংকোচ কাজ করছে ভেবে নিজের উপরই রাগ উঠছে। আমার ভালো লাগছে না কিছু। কেন? হাঁটা থামিয়ে দিয়ে মানহার দিকে তাকালাম। সে এখনো প্রশ্নসূচক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কিরে বল, কি হয়েছে? অয়ন ভাই। মানহা আশেপাশে তাকিয়ে বলল, অয়ন ভাইয়াটা কে? আমি আবারও হাঁটতে শুরু করলাম। মানহা আমার পাশে পাশে হাঁটছে। অয়নের ব্যাপারে জানার আগ্রহ তার চোখে মুখে। বেশি আগ্রহ হওয়ার কারণ হয়তো একটা ছেলেকে নিয়ে আমার ব্যাকুলতা। অথয়াপুর বিয়েতে গিয়েছিলাম আমি, মনে আছে তোকে বলেছিলাম না একটা ছেলে আমায় সাজিয়ে দিয়েছিল? সেই অয়ন। মানহা মাথা নেড়ে বলে, ওহ আচ্ছা অথয়াপুর বড় ভাই। আচ্ছা বুঝলাম। সেই অয়নের জন্য তোমার দিলে কুস্তো হনি লাগা। মানহার সুর তুলে ঠেস দেওয়া কথাটা ভালোই বুঝলাম আমি। ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওর 3 ইঞ্চি দাঁতগুলো ফালাই দিয়ে আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে সিন ক্রিয়েট করলাম না। ওর সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যদিও আমাকে বেশ কয়েকবার ডেকেছে সে। রুমে ব্যাগ রেখে আম্মুর কাছে গিয়ে বুঝলাম আম্মু খুব ব্যস্ত। ব্যস্ততার কারণ জানতে চাওয়ায় আম্মু বলল, বাসায় মেহমান আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। কে আসবে আম্মু? তোমার বড় মামা আর মামি। যাও নিজের রুমে গুছিয়ে রাখো। মেহমান আসবে বাসায় বুঝলাম, আমার রুম গুছাতে হবে কেন? ওনারা তো আর আমার রুমে আসছেন না। আম্মু চোখ রাঙিয়ে তাকাতেই বললাম, যাচ্ছি যাচ্ছি, চেতো কেন? পুরো রুম গুছিয়ে গোসল সেরে বারান্দায় চুল শুকোতে লাগলাম। আকাশে ছুটে চলা প্লেনের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেছি। আমার কল্পনায় অয়ন, আমার ভাবনায় অয়ন, আমার স্বপ্নে অয়ন, শুধু বাস্তবে আর শূন্যতা তার। ফোন বেজে ওঠে, চমকে রুমে গিয়ে রিসিভ করলাম। অচেনা একটা নাম্বার। হ্যালো, কে বলছেন? তনুশ্রী। অয়ন। 2 দিকেই নীরবতা। হঠাৎ কলটা কেটে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছি এটা আমার স্বপ্ন নাকি সত্যি। কল লিস্ট চেক করে বুঝলাম এটাই সত্যি। কল ব্যাক করার সময় সুকণ্ঠী নারী জানিয়ে দিল আমার ফোনে ব্যালেন্স নেই। এই এক সমস্যা, জীবনেও আমার ফোনে ব্যালেন্স থাকে না। আবারও কল এলো, এবার অন্য নাম্বার। রিসিভ করলাম। কেমন আছিস? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না। কথা বলবি না? রাগ হয়েছে আমার উপর? হ্যাঁ, অনেক রাগ হয়েছে। কেন? বলবো একদিন, ওয়েট করেন। কিছুক্ষণ চুপ থেকে অয়ন বলল, আজকে বেরোবি? কোচিংয়ে যাব। কয়টায় যাবি? 4টায়। ঠিক আছে, রাখছি। কোচিংটা কোথায়? আমি হেসে বললাম, খিলগাঁও রেলগেটের কাছে। আমি ঠিক 4টায় ওখানে থাকবো। আজ তোর কোচিং ফাঁকি। আমি ফোন রেখে সোজা বিছানায় শুয়ে পড়লাম। আজ অয়নের সাথে দেখা হবে। কতদিন পর আজ তার সামনে যাব আমি।
বিকেলে বের হলাম, ব্যাগে লিপস্টিক আর কাজল নিয়ে নিয়েছি। রাস্তায় বের হয়ে দ্রুত এসব দিয়েই চলে গেলাম খিলগাঁও প্লাস পয়েন্টের সামনে। আশেপাশে অয়নকে দেখছি না, ফোন বেজে উঠলো, রিসিভ করলাম। কোথায় তুই? প্লাস পয়েন্টের সামনে। রেল গেট বলে এখন প্লাস পয়েন্টে কি করিস? দেখেছি তোকে। আচ্ছা, আসতেছি আমি। রাস্তার অপর পাশে অয়নকে দেখেছি, ফোন কানে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ডার্ক অলিভ রঙের শার্ট আর কালো জিন্স পরনে, চোখে চিকন ফ্রেমের চশমা। সে ফোন পকেটে ঢুকিয়ে রাস্তা পার হয়ে এসে সোজা আমার সামনে চলে এসেছে। কোচিং কোথায় তোর? হাত দিয়ে পাশের কমার্স ব্যাংক দেখিয়ে বললাম, এর 3 তলায়। ও চল। অয়ন আমার হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল। রাস্তা পার হয়ে গিয়ে বাইকে উঠলাম। শাহজাহানপুর পার হয়ে রাজারবাগের কাছে ট্রাফিক সিগন্যালে পড়েছি। এতক্ষণ ধরে চুপচাপ অয়নকেই দেখছি। বাইকের লুকিং গ্লাসে তার মুখটা স্পষ্ট। মনে একটা গানই চলছে, শুধু মুখেই আসছে না। শুধু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি। তনুশ্রী, আই তোর ঘুমিয়ে গেলি নাকি? অয়নের ডাকে হুঁশ এলো, চমকে উঠে বললাম, কি? কোথায় তাকিয়ে কি ভাবছিস? কিছু না। কোথায় যাবি? নিয়ে যাও যেখানে খুশি। অয়ন হেসে বলল, সামনে সিপিএইচ আছে, ওখানে যাবি? ওখানে আমার কি কাজ? বললি না যেখানে খুশি নিয়ে যেতে, তাই নিয়ে যেতে চাইছি আর কি। আমি হেসে দিলাম, সেও হাসলো। জ্যাম ছাড়লে অয়ন আর কোনো কথা বললো না। সে বাইক চালাচ্ছে আর আমি তাকে দেখছি। অয়নকে আজ বেশি সুন্দর লাগছে। বেলি রোডের কাছে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তার সাথে আমিও চুপচাপ ভেতরে গিয়ে বসলাম। কি খাবি? যেটা খাওয়াবে সেটাই। সাপের বিষ? হ্যাঁ বলে থেমে একটু রেগে বললাম, না। অয়ন হেসে পেস্ট্রি আর কফি অর্ডার করলো। ওয়েটার চলে গেল, বলল, রাস্তায় ওরকম করে আমাকে দেখছিলি কেন? দেখেছি আর তোমাকে? তোমাকে দেখার কিছুই নেই। এভাবে দেখলে আমার তো লজ্জা করে, বুঝিস না কেন? আমি মুখ ভার করে বসে রইলাম। তবে মনে মনে খুব নাচছি, সেও তো আমায় দেখেছে, না হলে কিভাবে বুঝলো আমি তাকে দেখেছি কিনা। খাবার আসলো, আমি চুপচাপ খাচ্ছি। অয়ন বলল, জিজ্ঞেস করলি না এখানে কেন এনেছি? জানতে চাই না। আমি আবারও খাওয়া শুরু করলাম। অয়ন আমার বাম হাতটার উপর নিজের হাত রাখলো, চোখ বড় বড় করে তাকাতেই বলল, এ পর্যন্ত বহুবার আমি তোর হাত ধরেছি, আমার কোলেও চড়ে ফেলেছিস, তবে এখন নিশ্চয়ই বাধা দিবি না। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, লজ্জা নাকি ভয় আমি জানি না, তবে অয়নের দিকে তাকাতেই দ্বিধা হচ্ছে। বলেছিলাম না আমাদের দেখা হওয়াটা ঠিক হবে না, দেখা হলেই বিপদ হবে। সত্যি আজ অনেক কিছু হচ্ছে, ঝড় হচ্ছে, সুনামি হচ্ছে। অয়নের কথার বাইরে তাকিয়ে বললাম, তোমার মাথা খারাপ হয়েছে? বাইরে গাছ ফাটা রোদ। আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, ঝড় তো বাইরে না, এ আমার মনে হচ্ছে। কথার অর্থ পরিষ্কার, আমার আর অয়নের মনে একই অনুভূতি। তবে আমি এখনই কিছু বলবো না, দেখি সে আমায় ইমপ্রেস করতে কি কি করতে পারে। গাল ঝেড়ে হাত সরিয়ে নিয়ে বললাম, মনে একটা বাঁধ তৈরি করো, ঝড়ে সমস্যা নেই, বন্যা যেন না হয়। ঝড়ে যে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওই সব তো ঠিকই আছে। অয়ন হেসে চুলগুলো ঠিক করতে করতে বলল, খেয়ে নে। সে যে বিরক্ত হয়েছে তা ভালোই বুঝতে পারছি। মিটিমিটি হেসে বললাম, বাই দ্য ওয়ে, অথই আপু কেমন আছে? ভালো আছে। আন্টি? ভালো। আঙ্কেল? ভালো আছে। আর আন্টি আঙ্কেলের ছেলে? অয়ন আমার দিকে তাকালো। তোর সামনে বসে আছে, একদম মুখোমুখি। আর কথা বাড়ালাম না, লাগাম থাকতেই চুপ করলাম। অয়ন আগেই লাগাম ছাড়া হয়েছে, আর এখন আমিও হচ্ছি। খাওয়া শেষে গেলাম রমনার দিকে। বিকেলের দিকে কপত কপতির অভাব নেই এখানে। বাইক রেখে একটু দূরে দুজনে হাঁটছি। আমি তার এক হাত জড়িয়ে ধরতে বলল, এভাবেই তো কাবু করেছিস আমাকে। অয়নের নিচু স্বরের কথাটা কানে আসলেও কিছু বললাম না। এমন একটা ভাব আমার মধ্যে, যেন আমি বিশ্ব সুন্দরী আর বিশ্বের সব রাজপুত্ররা আমার জন্য পাগল। নিজের ভালোবাসার মানুষের ভালোবাসা পেলে সবাই কি নিজেকে এটাই ভাবে? অয়ন ভাইয়া, আপনি এখানে? এক মেয়ের ডাকে অয়ন দাঁড়িয়ে আমার হাত ছেড়ে বলল, আরে হাই, কি অবস্থা? এই তো ভালো। বিকালে ঘুরতে এসেছেন নাকি? অয়ন এক গাল হেসে আমাকে দেখিয়ে বলল, এই তোমার আপুকে নিয়ে একটু হাঁটতে আসলাম। মেয়েটার আপাদমস্তক পর্যবেক্ষণ করছি। সুন্দর, যথেষ্ট স্মার্ট, তা বোঝাই যাচ্ছে। অয়নের হাসিতে এখন গা চলে যাচ্ছে আমার। প্রণয় হিংসার বহি শিখা গ্রাস করছে আমাকে। কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলে অয়ন আবারও হাঁটতে শুরু করে। আমি উল্টো পথে হাঁটতে লাগলাম। অয়ন দৌড়ে আমার পাশাপাশি এসে বলল, কিরে? বাসায় যাব। সে তো আমিও যাব, তোকে পৌঁছেও দিব। এরকম বিহেভিয়ার কি আছে? চোখ শুরু করে তাকিয়ে বললাম, মেয়েটাকে?
অয়ন ঠোঁট টিপে হেসে বলল, হবে কেউ, তোর তাতে কি? আমার কিছু না, জাস্ট ইন্টারেস্ট। ও মেয়েটা আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। র‍্যাক দাও। অয়ন শব্দ করে হেসে বলল,